সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে। টু বি ভেরি স্পেসিফিক, সবাই তাকিয়ে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় 40 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছে। উত্তেজনা যেন থামছেই না, উত্তেজনার পারদ আরো দিন দিন উপরের দিকে উঠছে। সকাল 9:30টায় অ্যাড্রেস করবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সবার উদ্দেশ্যে, এবং তিনি সবাইকে যুদ্ধ ব্যবহৃত সমস্ত পোশাক পরে আসতে বলেছেন। তো তেমনি আমরা খবর পেলাম। দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। কি বলবেন তিনি তার বক্তব্যে? নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি, আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরাই দিবে, এটা কিন্তু আমরা ভাবি নাই। তবে এই দেশে সবই সম্ভব। যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি, তখনই বোঝা গেছে যে এই জাতি তাদের হিরোদেরকে কত দ্রুত ভিলেন বানাইতে পারে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ছবিতে জুতা পেটা করেছে বিক্ষুব্ধ জনতা। স্লোগান দিয়েছে, আসিফ মাহমুদের 2 গালে জুতা মারো তালে তালে। আর বেশি দিন নেই, এ বাণিজ্যিক ওয়ার কিন্তু ইন্ডিয়া শুরু করে দিবে। ইন্ডিয়া হাতে মারবে না, বাংলাদেশ ছোট দেশ কিন্তু হাতে মারবে। এতদিন অনেক বয়কটের কথা বলা হয়েছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া এখন নিজেই বয়কট করে দিবে। অলরেডি অর্থনৈতিক যুদ্ধ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং অর্থনৈতিক যুদ্ধ 2-3 মাস চললেই হবে। শেখ হাসিনা অটোমেটিক দেশে ফিরে আসবে, ডক্টর ইউনূস সরকারের অটোমেটিক পতন হয়ে যাবে। সংবিধান বিলুপ্তির পর রাষ্ট্রপতির পদত্যাগ বাধ্যতামূলক করবে, পাশাপাশি সেনাপ্রধানকে বরখাস্ত এবং আইনের আওতায় আনার পরিকল্পনার কথাও আলোচিত হয়েছে। একটি দেশ যখন এবংবিধ সমস্যায় নিমজ্জিত হয়, তখন তাকে গৃহযুদ্ধ না বলে উপায় কি? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জেনারেল ওয়াকার কি আসলে একটি সামরিক শাসন জারি করার মতো অবস্থানে আছেন কিনা? আবার যতগুলো সূত্র আছে, আমি আমার সূত্রগুলো সামহাউ ভেরি ক্লোজ টু জেনারেল ওয়াকার। আমি যতদূর জানি যে সরাসরি সামরিক শাসন জারি করার পক্ষে জেনারেল ওয়াকার না। তিনি মাঝে মধ্যে বলেও থাকেন যে আমি তো সেনা প্রধান, আমি সরকার প্রধান নই, এবং তিনি যে ক্ষমতা দখল করবেন না এটা কিন্তু তিনি রিপিটেডলি তার কাছের মানুষদের জানিয়েছেন। কিন্তু তিনি এটাও ফিল করেন যে বর্তমানে যেভাবে বাংলাদেশ চলছে সেভাবে চলা যায় না, এবং মানুষজনের সেনাবাহিনীর কাছে একটা প্রত্যাশা আছে, সেনা প্রধানের কাছে একটা প্রত্যাশা আছে। তিনি এই বিষয়গুলো জানেন, এই বিষয়ে সম্যক অবগত আছেন, এবং তিনি চাইছেন যে আইনি পথে জনগণের এই প্রত্যাশাটা পূরণ করতে, এবং সেই আইনি পথগুলোই এক্সপ্লোর করা হচ্ছে। সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে। টু বি ভেরি স্পেসিফিক, সবাই তাকিয়ে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। সকালে ঘুম থেকে উঠে দেখি যে ইনবক্সে অনেকেই জানতে চেয়েছেন এনি নিউজ। তারপরে কাল খুব ঘটনাবহুল ছিল ঢাকার জন্য, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্টের জন্য। একটু পিছিয়ে যায়, গত পরশুদিন 18ই মে আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের মধ্যে একটা গোপন মিটিং হয়েছে, এবং বিকেলের সেই মিটিং এ তারা দুজনই আলাপ করে সিদ্ধান্ত নিয়েছে যে জেনারেল ওয়াকারকে কনভিন্স করার জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের রিকোয়েস্ট করতে হবে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জাতিসংঘকে পক্ষান্তরে আমেরিকাকে আমাদের টেকনাফে যে মানবিক করিডোরটি দেওয়ার কথা বলা হচ্ছে, সেই প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার অনুসারীরা একটা দৃঢ় অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে এই করিডোর দেওয়া যাবে যদি আমাদের এই বর্তমানে বাংলাদেশে যে প্রায় 15 লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন, যদি তাদের ফিরিয়ে নেওয়া হয়। তো এই অবস্থায় গতকাল সকালে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় যিনি কর্মরত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার আরো দুজন সহকর্মীকে নিয়ে, তারা হলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান এবং ডিফেন্স অ্যাটাচে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিচি। এই তিনজন গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন ওয়াকারকে কনভিন্স করার জন্য এই করিডোরের ব্যাপারে। তো এই মিটিং এর কি আলোচনা হয়েছে তাদের মধ্যে, এটা না জানলেও একদম মানে আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে জেনারেল ওয়াকার তার অবস্থান বদলাননি। জেনারেল ওয়াকার এখনো তাদের শর্তে অবিচল রয়েছেন, এবং জেনারেল ওয়াকারকে সমর্থন প্রদান করছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান। করিডোর নিয়ে এখনো সেই টানাটানি চলছে। খলিল ইউনূস গং যা চাচ্ছে যে আমেরিকার হাতে তুলে দেওয়া ইন দ্য নেম অফ জাতিসংঘ হিউম্যান করিডোর, সেটা
এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা বাধার মুখে পড়েছে। এই অবস্থায় আপনারা বাই দিস টাইম জেনে গেছেন যে কালকে ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় 40 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন। এই মিটিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এখানে জেনারেল ওয়াকার সবাইকে জানিয়ে দিয়েছেন যে গেট রেডি ফর অ্যান ইলেকশন, সবাইকে আসন্ন নির্বাচন উপলক্ষে তৈরি থাকতে বলেছেন। আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বলেছিলেন যে তিনি 18 মাসের মধ্যে নির্বাচন চান। সেই হিসেবে এই জানুয়ারি বা ডিসেম্বর, এবছরের ডিসেম্বরের মধ্যেই ম্যাক্সিমাম জানুয়ারি আগামী বছরের মধ্যে একটি ইলেকশন হওয়ার কথা এবং জেনারেল ওয়াকার কিন্তু তার এই প্রতিশ্রুতির জায়গা থেকে এখনো সরে আসেননি। পক্ষান্তরে আমরা দেখছি ডক্টর ইউনূস এবং তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, এই যে বাচাল প্রেস সচিব ডাস্টবিন শফিক, তারপরে আরো যেসব ছাত্র সমন্বয়ক টোকাই নেতা টেতা রয়েছে, তারা কিন্তু পারলে 4 বছর 5 বছর ক্ষমতায় থাকার আওয়াজ দিয়েই যাচ্ছেন। কিন্তু জেনারেল ওয়াকার তার এই জায়গাটায় খুব রিজিড রয়েছেন এবং তিনি বলছেন আমি সৈনিক এবং আমি মুসলমান, আমি জাতির কাছে ওয়াদাবদ্ধ যে আমি নির্বাচন করবো। তো গতকাল বেসিক্যালি এই রাতে যে 40 জন সেনা কর্মকর্তা তার বাসভবনে গিয়েছিলেন, তাদের তিনি এই মেসেজটাই দিয়েছেন এবং সবাইকে তিনি তৈরি হতে বলেছেন। সেখানে এক কর্মকর্তা জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস করেন যে আসন্ন যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে কিনা, কারণ আওয়ামী লীগকে সম্প্রতি ডক্টর ইউনূস অবৈধভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। জেনারেল ওয়াকার খুব স্পষ্ট জানিয়ে দেন যে তিনি একটি ইনক্লুসিভ এবং ফেয়ার ইলেকশনের জন্য পক্ষে এবং এটির জন্য তিনি কাজ করছেন। তার অর্থ দাঁড়ায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই জাতিকে বোঝা বড়ই কষ্টকর। আপনি জাতির জন্য যাই করবেন, আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি, 1971-এর যিনি নায়ক। আবার 2024-এর যিনি নায়ক বা যারা নায়ক, তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ, আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি। শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি, অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও সেখানেও ময়লা নিক্ষেপ করতে দেখেছি। বড়ই অদ্ভুত এই জাতি। একটা কোল্ড ওয়ার চলছে। উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের সমর্থকদের মধ্যে। আসিফ বলছে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। ইশরাক বলছে যে গায়ের জোরে না, এটা জনতার দাবি। এখন গায়ের জোর তো আপাতত এই দেশে চলছে। বারবার উপদেষ্টা আসিফ দোহাই দিচ্ছেন আইনের, কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন করছেন আপনারা তো রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখেই ওই আইনের অধীনে এই দেশে এখন বসে আপনারা সরকার চালাচ্ছেন, এগুলো কোন আইনে চলছে? এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি। আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরাই দিবে, এটা কিন্তু আমরা ভাবি নাই। তবে এই দেশে সবই সম্ভব। যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি, তখনই বোঝা গেছে যে এই জাতি তাদের হিরোদেরকে কত দ্রুত ভিলেন বানাইতে পারে। দর্শক, ক্ষমতার লড়াই, ক্ষমতার খেলা। আমরা যখন দেখছি যে আপনার ডিএনসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিতে আসলে আইনি জটিলতাগুলো কি কি, এখানে বেশ কয়েকটা বক্তব্য আপনার উপদেষ্টা আসিফ তুলে ধরেছেন। কিন্তু বরাবরই প্রশ্ন যে এই দেশে এখন আইন মেনে কি হচ্ছে? সবকিছু কি আইন মেনে হচ্ছে, নাকি ধরেন যেখানে এই সরকার তাদের পছন্দ হয় না সেখানে আইনের ইস্যু? যেমন উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র হয়েছেন, তাকে কোন আইন মেনে প্রশাসক হিসাবে মেয়র না নিয়োগ দেওয়া হয়েছে? সেক্ষেত্রে ইশরাকের এই পদটা পাইতে আমার মনে হয় যে লানত কপালে থাকলে যা হয় আর কি। উপদেষ্টা আসিফের আরো হয়তো লাঞ্ছিত হওয়ার ইস্যু আছে। আমার মনে হচ্ছে কেন বিএনপি পাগল হয়ে গেছে ভাই, কারণ রায় চলে আসছে। এমনকি সরকার পতনের পর সম্ভবত চট্টগ্রামে একজন নেতা, তিনি কিন্তু আপনার ক্ষমতা পেয়ে গেছেন, বিএনপি পন্থী না জামাতপন্থী আমি জানি না, তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন ইশরাকেরটা নিয়ে কি সমস্যা? সমস্যাটা আসলে আমরাও বুঝছি না। তবে সমস্যা তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলছেন যে আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে। পরবর্তীতে আপিল কমিশনেও তারা এখানে কোনো কিছু আবেদন করেনি। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সাথে 2 জন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোন সেই 2 জন নাগরিক যাদের খাইয়া না খাইয়া কাম নাই যে ইশরাকের শপথ না পড়ানোর জন্য তারা লিগেল নোটিশ পাঠায়? এগুলো আমরা বুঝি। চতুর্থত, উক্ত মামলা স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না। এবং ভাই এখানে বহুত আইন টাইন দেখানো হয়েছে। এখন সর্বশেষ আমরা দেখছি যে এই সিটি কর্পোরেশন ইস্যুতে আপনার বিএনপির পক্ষ থেকে যেই কঠিন ঘোষণা দেওয়া হয়েছে, ইশরাক বলতে মরবে নয়তো সেখানে থাকবে। বুঝতে পারছেন? বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন উপদেষ্টা আসিফরে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে সে তার অফিস করে, তাকে ঢুকতে দেয় না। আজকে 4 থেকে 5 দিন তার কার্যক্রম স্থবির। আসিফও সেখানে ভয়ে যায় না, কারণ এই জুতার মালা আসলে প্রকৃতপক্ষে সরাসরি, কারণ মবের যুগ চলতেছে, বোঝেন নাই? মমতাজ গ্রেপ্তার হয়েছে, কিন্তু মমতাজের বাড়িঘর মব জাস্টিস করে ভাঙা দেওয়া হচ্ছে। এই দেশটা তো আপাতত এরকমই চলতেছে। তো সেখানে উপদেষ্টা আসিফও টেনশনে আছে। ওদিকে হাসনাতও বলতেছে ভাই প্লিজ আসিফরে আপনারা ভুল বুঝেন না, আসিফরে ভুল বুঝেন না। কেন? আসিফ কি তোমার লোক? আসিফ কি এনসিপির লোক?
তা আমরা তো দেখতেছি এনসিপি, উপদেষ্টা, সরকার সবটাই একই সিস্টেমে চলে। আর এই উপদেশ, আমি এই জিনিসটা নিজেও বুঝি না যে ইশরাককে দায়িত্বটা দিতে এই সরকারের আসলে ঝামেলাটা কোথায়, মানে মূল সমস্যাটা কোথায়? কেন খামাখা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে? কেন? কিসের আইন? দেশে আইন আছে, যত আইন খালি বিএনপির বেলায়, আওয়ামী লীগের বেলায়, জামাতের বেলায় এত আইন নাই কেন? এগুলা করতে গিয়ে ওই যে মান সম্মান আজকে জুতার মালা গলায় উঠছে, আবার এটা প্রকৃতপক্ষে সরাসরি দিয়েও ফেলতে পারে। তবে বিএনপি নেতাকর্মীদের এই ধরনের কাজকর্ম আসলে ঠিক না। তো ঠিক না বললে কি লাভ হবে? বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়ে দিছে ভাই দেশের মানুষ, তো সেখানে এগুলো হয়তো সময়ের অপেক্ষা। কারণ এই দেশের মানুষকে খুশি করা বড়ই কঠিন, আর যারা ক্ষমতায় যায় তারা একটা সিন্ডিকেট হয়ে যায়, এটাই বাস্তব। সামনে বাংলাদেশের সাথে বাণিজ্যিক যুদ্ধ করবে ভারত। এই কথিত সমন্বয়করা ইন্ডিয়া অ্যান্টি সেন্টিমেন্ট ব্যবহার করেছে 5ই আগস্টের পরবর্তী সময়। ইন্ডিয়া সেন্টিমেন্টটা কি ধরনের? বাংলাদেশের দুই ধরনের। কেউ একদম ইন্ডিয়াকে পছন্দ করে না এবং মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। কেউ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না। এই দুইটা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে তারা কিছু সময়ের জন্য তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এর পরবর্তীতে তাদের এসব কার্যকলাপ, দিল্লি না ঢাকা বিভিন্ন স্লোগান আমরা দেখতে পেয়েছি। কিন্তু তারা ইন্ডিয়ার ব্যাপারে এসব স্লোগান বাংলাদেশে দিল, ইন্ডিয়ার পণ্য বয়কট করে নাই। আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করি $157 ইন্ডিয়াতে, আর আমদানি করি, মানে ইন্ডিয়া আমাদেরকে রপ্তানি করে $900 কোটি। এবার চিন্তা করেন, আমরা রপ্তানি করি কম, আমদানি করি অনেক বেশি। তো $900 কোটি যদি আমরা ইন্ডিয়াকে লস করতে চাই, তাহলে আমদানি বন্ধ করে দিলে তো হয়। তারা কি বন্ধ করেছে? করে নাই। এখন আপনারা ইন্ডিয়াকে আর বয়কট করা লাগবে না, ইন্ডিয়া আপনাদেরকে বয়কট করে দিবে। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ অর্থনীতিতে সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। কারণ ইন্ডিয়া যদি আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অনেক দ্রব্যের দাম 10 গুণ বৃদ্ধি পাবে। তখন আমরা অটোমেটিক্যালি অর্থনীতিতে ভেঙে পড়বো। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, তখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সাধারণ জনগণ অটোমেটিক ফুঁসে উঠবে। ডক্টর ইউনূসের কিছু করার থাকবে না। যে সকল দ্রব্য জনগণের আশা আকাঙ্ক্ষা বা জনগণের দৈনন্দিন জীবনে সকল কিছু মেটাবে, সেগুলো যদি আবার আনতে যায় অন্য দেশ থেকে, দ্বিগুণ হারে দাম লাগবে। তখন আবার যদি দেশে আনে, চাহিদা মেটায় জনগণের, তখনও দ্বিগুণ দাম দিয়ে জনগণ কিনতে হবে। অটোমেটিক্যালি জনগণ তার উপর ফুঁসে উঠবে। অর্থনৈতিক যুদ্ধ আরো বেশি মারাত্মক। জনগণ কামড়িয়ে কামড়িয়ে খাবে এই ডক্টর ইউনূস সরকারকে যখন এই পরিস্থিতি ঘটবে। আর বেশি দিন নেই, এ বাণিজ্যিক ওয়ার কিন্তু ইন্ডিয়া শুরু করে দিবে। ইন্ডিয়া হাতে মারবে না, বাংলাদেশ ছোট দেশ কিন্তু হাতে মারবে। এতদিন অনেক বয়কটের কথা বলা হয়েছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া এখন নিজেই বয়কট করে দিবে। অলরেডি অর্থনৈতিক যুদ্ধ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং অর্থনৈতিক যুদ্ধ 2-3 মাস চললেই হবে। শেখ হাসিনা অটোমেটিক দেশে ফিরে আসবে, ডক্টর ইউনূস সরকারের অটোমেটিক পতন হয়ে যাবে। তাই বলাই চলে ডক্টর ইউনূস সরকারের পতন একদম শেষের দোরগোড়ায় চলে এসেছে। কারণ কিছুদিন পরে যখন আমদানি রপ্তানি অটোমেটিক ইন্ডিয়ার সাথে বন্ধ হয়ে যাবে, ডক্টর ইউনূস টালমাটাল হয়ে এমনিতে তার পতন হয়ে যাবে। কারণ দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে করিডোরের ব্যাপার নিয়ে। আর্মি ডাইরেক্ট বিরোধিতা করা শুরু করবে। যতই আর্মিকে আমরা দালাল বলি, এই সরকারে এই বলি সেই বলি, সকল আর্মি তো আর খারাপ না। আর্মি বাংলাদেশের জনগণকে কিছু সংখ্যক হলেও অনেক বেশি ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে। এর সংখ্যা 50%-এর উপর আছে, সকলেই খারাপ না। তাই এই আর্মির ইস্যু আছে, ইন্ডিয়ার অর্থনীতির ইস্যু আছে, আবার আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার কারণে সাধারণ জনগণের সেন্টিমেন্ট এখন আওয়ামী লীগের প্রতি আছে। আবার বিএনপিও নির্বাচন চাচ্ছে, বিএনপি এই সরকারের প্রতি প্রেশার দিচ্ছে। তাই ডক্টর ইউনূস চারদিক থেকে এখন প্রেশারে আছে। ডক্টর ইউনূস গদি টলমলে করতেছে, যে কোনো সময় চারটা পায়ে আসামা চেয়ারের ভেঙে যেতে পারে, টাপুস করে ডক্টর ইউনূস সরকার পড়ে যাবে। সেটা কালকে রাতেও হতে পারে, আজকেও রাতেও হতে পারে, বা 2 মাস পরও হতে পারে। কিন্তু তার সরকারের সময় শেষের দোরগোড়ায় চলে এসেছে। 100% ধরে রাখেন, যে কোনো মুহূর্তে এই সরকারের পতন হবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।